শোনো, আজকে আবহাওয়ার খবরে বললো রাতের দিকে নাকি খুব ভারী বৃষ্টি হবে। তুমি ফিরবে কবে বলো তো? একা একাই বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না। এ সপ্তাহে তো মনে হয় না ফেরা হবে মায়া। অফিসের কাজের চাপ খুব বেশি। তুমি একটু সামলে নাও কটা দিন। সামলে নেওয়া কি অতই সহজ? তুমি জানোই তো এই বাড়ির অবস্থা, একটু বৃষ্টি হলে সব এলোমেলো হয়ে যায়। বৌদির সাথে তো আছো, চিন্তা কিসের? বৌদি তো সব সামলে নেয়, তুমি শুধু একটু সাহায্য করো। হ্যাঁ, সেটাই তো সমস্যা রণজিৎ। সব কাজ তো দিদিই করে, আর আমার এই ভাঙাচোরা বাড়িতে কিচ্ছু করতে ইচ্ছে করে না। আচ্ছা শোনো, রাতের বৃষ্টি নিয়ে সাবধানে থেকো। ঘরের চালাটার অবস্থা তো ভালো না শুনেছি, একটু খেয়াল রেখো দুজনে। ঠিক আছে, এখন রাখছি, পরে কথা হবে। সাবধানে থেকো তুমিও। দিদি, তুমি এই মেঘলা সকালেও সেলাই নিয়ে বসেছো? একটু বিশ্রাম নিলে হয় না? শরীরটা তো একটু জিরিয়ে নেওয়া দরকার। এই কাঁথাটা আজকেই শেষ করতে হবে মায়া, শীত আসার আগেই। বসে থাকলে তো আর কাজ হবে না, সময় বড় তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তোমার তো সব সময় কাজ কাজ আর কাজ। একটু আরামের কথাও তো ভাবো দিদি, নিজের শরীরের কথাও তো একটু ভাবতে হয়। আরাম আর আমার ভাগ্যে নেই রে। যাকে, তোমার কি খবর? রণজিতের সাথে কথা হলো এতক্ষণ? হ্যাঁ দিদি, বলছিল রাতে নাকি খুব বৃষ্টি হবে। এই বাড়ির যে অবস্থা, আমার তো ভাবতেও ভয় লাগে। ভয়ের কিছু নেই, প্রতি বছরই তো এমন হয়। আমরা তো সামলে নিই একরকম, তুমিও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। তুমি বলো সহজে দিদি, কিন্তু আমার তো এসব একদম অভ্যেস নেই। শহরে থাকতে এসব ঝামেলা আমি কখনো দেখিনি। শহরে অন্যরকম ঝামেলা থাকে মায়া, এখানে অন্যরকম। জীবন তো সব জায়গাতে একরকম হয় না, শুধু ঝামেলাগুলো বদলে যায়। জানি দিদি, কিন্তু মাঝে মাঝে মনে হয় এই পুরনো বাড়িটা বুঝি আমাকে মেনে নেয়নি এখনো। সব কিছুই কেমন অচেনা লাগে আমার কাছে। সময় লাগে মায়া, বাড়িও মানুষ চেনে ধীরে ধীরে। এখন এই কথা বাদ দাও, একটু হাত লাগাও তো এই কাঁথায়। দিদি, আমাকেও একটু শিখিয়ে দাও না, আমিও তো ভালো করে সেলাই জানি না, শিখে রাখলে কাজে লাগবে। সত্যি শিখতে চাও? তাহলে এখানে বসো, দেখাচ্ছি। আবার শুরু হলো। এই ফুটোটা তো গতবার ঠিক করানো হয়নি, প্রতি বর্ষায় এক সমস্যা। দিদি, এটা কিসের শব্দ? মনে হচ্ছে পানি পড়ছে কোথাও। এত জোরে টপ টপ করছে কেন? চালের এই কোনাটা দিয়ে বহুদিন ধরেই পানি চুইয়ে পড়ে মায়া। বর্ষা হেলেই এই সমস্যা শুরু হয়, প্রতিবারই একই জায়গা দিয়ে। এতদিন ধরে জানো, তাও ঠিক করাওনি? এভাবে ফেলে রাখলে তো আরো খারাপ হবে দিদি। মিস্ত্রি ডাকতে হবে, টাকা লাগবে। তোমার শ্বশুর মশাই তো এখন গ্রামে নেই, উনি এলে দেখবেন এই ব্যাপারটা। উনি তো প্রায়ই বাইরে থাকেন দিদি। এই বাড়ির এত কাজ তাহলে কে দেখে রোজ রোজ? তোমাকেই তো সব করতে হয়। আমি দেখি মায়া, যতটা পারি। ছোটখাটো কাজ হলে নিজেই সারি, বড় কিছু হলে তখন মিস্ত্রি ডাকতে হয়, না হলে খরচ বাড়ে। এই যে এত কিছু সামলাও, তোমার ক্লান্ত লাগে না? আমি হলে তো হাঁপিয়ে উঠতাম। লাগে তো মায়া, কিন্তু সংসারে থাকলে এসব তো করতেই হয়। অভিযোগ করে তো লাভ নেই, তাতে কাজ এগোয় না। এসব কথা পরে হবে, এখন হাতের কাজটা সারি আগে। আর কতদিন আমাদেরকে এইভাবে ঝামেলায় বসতে হবে দিদি? এভাবে গামলা বসিয়ে চলতে হবে? দেখলে তো কেমন বৃষ্টি হয়ে যাচ্ছে ঘরের ভেতরটা। আপাতত তো এইটাই উপায় মায়া, চলো রান্নাটা শেষ করে ফেলি, বেলা গড়িয়ে যাচ্ছে অনেক। ঠিক আছে দিদি, চলো একসাথে হাত লাগাই। আমি কিছু সাহায্য করব, সবজিগুলো কেটে দিই। করবে? তাহলে ওই ঝুড়ির সবজিগুলো ধুয়ে নিয়ে এসো, আমি ততক্ষণে মশলা বাটি। তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে করলে। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি আসছি। তুমি একটু বসো, আমি সব গুছিয়ে আনছি। দিদি, এই বাড়িতে তো থাকাই দায়। একটু বৃষ্টি হলে বাড়ির এমন অবস্থা হয়, একদম হাসি পায় আমার। সবাই তো আর শহরের ফ্ল্যাটে থাকে না রে মায়া, এই বাড়িতেই তো আমাদের শ্বশুর বাড়ির পুরো জীবনটা কেটে গেল। আমি তো এমনিই বললাম দিদি, রাগ করার কিছু নেই, একটু মজা করলাম আর কি। হ্যাঁ বলো, কেমন আছো ওখানে? অনেকদিন তো ফোনও করলে না ঠিক মতো। ভালো আছি রে। ওখানে বৃষ্টি কেমন? খবরে দেখলাম আমাদের ওইদিকে আজকে রাতে খুব বাড়াবাড়ি মানে বলছে মানে। হ্যাঁ, এখানেও শুরু হয়েছে। চালের ফুটো দিয়ে আবার পানি পড়ছে, সেই পুরনো সমস্যা। মায়াকে একটু দেখে শুনে রেখো, ওর তো সব মানে এসব অভ্যেস নেই এখনো, নতুন এসছে, সব কিছু বুঝে উঠতে সময় লাগবে। রাখবো, তুমি শরীরের যত্ন নিও ওখানে। আর কাজ শেষ হলে ফিরে এসো,
অনেক দিন হলো দেখা হয় না। চেষ্টা করবো সুধারা, তুমি একটু নিজের কথাও ভেবো, সবসময় শুধু বাড়ির আর অন্যদের কথাই তুমি ভাবো। হ্যাঁ, সংসারে থাকলে এসব তো ভাবতেই হয় গো। তুমি চিন্তা করো না, রাখছি এখন। ঠিক আছে, সাবধানে থেকো তাহলে। রাখছি, পরে আবার কথা হবে। দিদি, আমি কি তোমাকে কখনো কষ্ট দিয়ে ফেলেছি? মাঝে মাঝে মনে হয় আমি ঠিক বুঝি না, সংসারের কাজে হাত লাগাই না। না মায়া, তুমি নতুন এসেছো এই বাড়িতে, সব কিছু তো বুঝে উঠতে সময় লাগে। আমিও তো প্রথম প্রথম এমনই ছিলাম। দিদি, এখন থেকে তোমার একার ভার বইতে হবে না, আমিও তো আছি, দুজনে মিলে একসাথে করে নেব সব। শুনে ভালো লাগলো মায়া। চলো এখন রান্নাটা শেষ করি দুজনে মিলে, খিদেও তো পেয়েছে অনেকটা। মায়া, জানলাটা ধরো তাড়াতাড়ি, বাতাস সব ভেতর ঢুকে যাবে, তাড়াতাড়ি এসো এইদিকে। ধরছি দিদি, কিন্তু হুড়কোটা কাজ করছে না, কতদিন ধরে এটাও নষ্ট হয়ে আছে কে জানে। জোরে চাপ দাও, ওদিকে আমি চেষ্টা করছি, একসাথে চাপ দিলে হয়তো লেগে যাবে। উফ, পুরো ভিজে গেলাম। এই জানলাটাও তো ঠিক করে লাগে না দিদি, এটাও তো ঠিক করানো দরকার। এই বাড়ির প্রায় সব কিছুই তো ঠিক মতো লাগে না মায়া, একটু আগে টের পেলে হয়তো এভাবে ভিজতে হতো না। আমার দোষ দিচ্ছ? আমি তো বারান্দায় ছিলাম, শুনতে পাইনি জানলা খুলছে হঠাৎ করে। দোষ দিচ্ছি না, বলছি সবাই মিলে খেয়াল রাখলে ভালো হয়। শাড়ি বদলে নাও, ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, রাগ করো না মায়া, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। ঠান্ডা লাগলে শরীর খারাপ করবে, তখন তোমারও কষ্ট হবে। আমি রাগ করিনি দিদি, শুধু মনে হলো তুমি আমাকে একটু বেশি দোষ দিচ্ছ। যাকে আমি শাড়ি বদলে আসছি। দাঁড়াও মায়া একটু, আমার শাড়িটাও তো ভিজে গেছে, তোমার আলমারি থেকে একটা শাড়ি ধার দিতে পারবে? অবশ্যই দিদি, এই প্রথম তুমি আমার কাছে কিছু চাইলে, আমার খুব ভালো লাগছে। এই সর্বনাশ, বিছানাটাও ভিজে গেল দেখছি। আজ রাতে তাহলে ঘুমাবো কোথায়? মায়া, ওভাবে দাঁড়িয়ে না থেকে বালতিটা এগিয়ে দাও তো, একা হাতে সব সামলাতে পারছি না আমি। দিদি, আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করব। এই বালতিটা এগিয়ে দেবো তোমার কাছে? হ্যাঁ, ওইটা ওখানে রাখো, আর এই কোনায় গামলাটাও দরকার হবে, ওটা নিয়ে এসো তাড়াতাড়ি। দিদি, তোমার ঘরেও তো একই অবস্থা, এই বাড়িটা কি পুরো এমনই হয়ে গেছে নাকি? মনে তো তাই হচ্ছে মায়া, এই বছর বর্ষাটা যেন একটু বেশি কঠিন হয়ে দেখা দিয়েছে সবার ওপর। চিন্তা হচ্ছে দিদি, রাতটা কিভাবে কাটবে কে জানে, এভাবে চললে তো ঘুমও হবে না ঠিক মতো। চিন্তা করে তো লাভ নেই মায়া, যা আসবে তা সামলাতে হবে। বসে থেকে ভয় পেলে তো সমস্যার সমাধান হয় না। তুমি এত শক্ত কি করে থাকো দিদি? আমার তো সবসময় বুক কাঁপে এসব দেখলে। শক্ত না থেকে তো উপায় নেই, এই সংসারে একজন না একজনকে তো মাথা ঠান্ডা রাখতেই হয়, না হলে সব ভেঙে পড়বে। তাহলে সব সময় তোমাকে কেন সেই দায়িত্বটা নিতে হয় দিদি? আমিও তো পারি একটু শক্ত হতে, আমাকেও সুযোগ দাও। সত্যি বলছো মায়া? তুমি সত্যি এগিয়ে আসতে চাও এসবে? হ্যাঁ দিদি, আমি আজ থেকে চেষ্টা করব। আমায় একটু সুযোগ দিয়ে দেখো, নিরাশ করব না। ঠিক আছে, দেখা যাক তুমি কেমন পারো। আমারও তো একটু বিশ্রামের দরকার মাঝে মাঝে। দিদি, খাবারটা তো ঠান্ডা হয়ে গেছে, তবুও খেয়ে নি, খিদে লেগেছে অনেকক্ষণ ধরে। কুপির আলোয় ঠান্ডা ভাতও যেন গরম লাগে, তাই না মায়া? ছোটবেলায় আমাদের বাড়িতেও এমন হতো। তোমার বাপের বাড়ির কথা আগে তো কখনো বলনি দিদি, কেমন ছিল সেখানে একটু বলো না। আর একদিন বলবো, আজ থাক, এখন খাওয়াটা শেষ করি, কাল অনেক কাজ পড়ে আছে সামনে। দিদি, তোমার কপালে পানি পড়ছে, এই ঘরেও ফুটো আছে নাকি? এটা তো খেয়াল করিনি। মনে হয় এই পুরনো বাড়ির কোথাও না কোথাও ফুটো থেকেই যাবে মায়া। কতদিন ধরে একা টানছি, ঠিক মনেও পড়ে না। দিদি, তুমি একা এতদিন এইসব সামলেছো? আমি তো কখনো ভালো করে খেয়ালই করিনি এতদিন। থাক মায়া, এসব নিয়ে আর কথা বাড়িও না, খাওয়া শেষ করে চলো, রাত হয়েছে অনেক। দিদি, কাল থেকে আমিও তোমার সঙ্গে সংসারের কাজে হাত লাগাবো, সত্যি বলছি। হঠাৎ এই কথা কেন মায়া, কি হলো তোমার আজ? এমনি দিদি, মনে হলো তোমাকে একা এত কিছু সামলাতে দেখে আমার নিজেরই খারাপ লাগছে ভিতরে। ঠিক আছে, দেখা যাক, এখন খাওয়াটা শেষ করি, রাত অনেক হয়েছে, ঘুমোতে হবে তো দুজনকে। ও মায়া, তোমাদের বাড়ির অবস্থা কেমন? আমাদের এদিকেও তো জল ঢুকে গেছে। কাকিমা, আমার ঘরের চাল দিয়েও পানি পড়ছে খুব, আপনারা সাবধানে থাকবেন, এই বৃষ্টিতে বেরিয়েন না। তোমরাও সাবধানে থেকো মা, এই বৃষ্টিতে তো থামার নাম করছে না, সারা রাত বোধহয় এরকমটাই চলবে।
কাকিমা, আপনাদের যদি কোনো দরকার হয় জানাবেন, কিন্তু আমরা তো কাছেই আছি। ঠিক আছে মা, তোমরাও নিজেদের সামলাও, আগে আমরা এদিকটা দেখছি। দিদি, দিদি ঘুমোচ্ছেন? তাড়াতাড়ি একটু দরজাটা খুলুন প্লিজ। মায়া, কি হয়েছে? এত রাতে এভাবে ডাকছো কেন? মুখ দেখে তো ভয় পেয়ে গেছি আমিও। দিদি, আমার ঘরের চাল দিয়ে ঝর্ণার মতো পানি পড়ছে, আমার সব জিনিসপত্র ভিজে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। ভয় পেও না মায়া, আমি আছি তো। চলো দেখি গিয়ে কি করা যায়, একসাথে গেলে ভয় কম লাগবে। দিদি, এত বড় ফুটো একা তো সামলানো যাবে না, কি করব আমি বুঝতে পারছি না সত্যি। দুজনে মিলে চেষ্টা করলে ঠিক ব্যবস্থা হবে, ভয় পেলে চলবে না, শক্ত থাকতে হবে দুজনকে। দিদি, তোমার এই সাহসটা কোথা থেকে আসে বলো তো? আমি হলো তো এতক্ষণে কেঁদেই ফেলতাম। কাঁদতে তো আমারও ইচ্ছে করে মায়া, কিন্তু সংসারে সবাই ভেঙে পড়লে ঘরকে সামলাবে। দিদি, তুমি না থাকলে আজ রাতে আমি একদম ভেঙে পড়তাম, তোমার এই ভরসা আমাকে অনেক শক্তি দিচ্ছে। থাকবো বলেই তো আছি মায়া, চলো আগে ত্রিপল আর দড়িটা জোগাড় করি, তারপর দুজনে মিলে দেখি কি করা যায়। দিদি, চালে উঠতে হবে না তো? এত বাতাসে ওপরে ওঠা কি ঠিক হবে? খুব ভয় করছে। উপায় নেই মায়া, ঘর বাঁচাতে হলে এখনই কিছু করতে হবে, তুমি আমার সঙ্গে থাকলে ভয়ের কিছু নেই। ঠিক আছে দিদি, তুমি যেভাবে বলবে সেভাবেই করব, শুধু আমার হাতটা ছেড়ো না। সাহস বলে কিছু আলাদা করে থাকে না মায়া, সংসারে থাকতে থাকতে মানুষের মধ্যে সব তৈরি হয়ে যায়, তুমিও পারবে দেখো। দিদি, আজ রাতে তোমাকে যতটা কাছ থেকে দেখলাম ততটা বোধহয় আমি 1 বছরে কখনো দেখিনি। সময় হলেই সব বোঝা যায় মায়া, চলো এখন রাত বেশি নেই, তাড়াতাড়ি কাজ সারতে হবে দুজনকে। চলো দিদি, আজ রাতে যা করার একসাথেই করব আমরা, তুমি আর একা কিচ্ছু করবে না। মায়া, ছাতাটা শক্ত করে ধরো, বাতাসে উড়িয়ে নিয়ে যাবে না হলে, 2 হাতে শক্ত করে চাপে ধরো। ধরছি দিদি, কিন্তু কাদার মধ্যে পা পিছলে যাচ্ছে, ঠিক মতো দাঁড়াতেই পারছি না আমি। আস্তে আস্তে পা ফেলো, আমার হাতটা ধরে হাঁটো, তাড়াহুড়ো করলে পড়ে যাবে। দিদি, এই অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, আর বৃষ্টির শব্দটাও যেন গা ছমছমে লাগছে। তুমি পথ চেনো তো ভালো করে? এই উঠোন আমার চেনা মায়া, চোখ বন্ধ করেও হাঁটতে পারি, তুমি শুধু আমার হাতটা ছেড়ো না, বাকিটা আমি দেখছি। ছাড়বো না দিদি, আমি শক্ত করে ধরে আছি, তুমি যেদিকে যাবে আমি সেদিকেই যাব। উফ, বাঁচা গেল, পা দুটো কাদায় মাখামাখি হয়ে গেছে দিদি। আজকের রাতে সব কিছুই যেন আমাদের বিরুদ্ধে চলে গেছে, শুধু আমরা দুজন ছাড়া। চলো তাড়াতাড়ি, মই আর ত্রিপলটা নিয়ে চালে উঠতে হবে। দিদি, মইটা তো ভাঙা ঘরের কোনায় রাখা, আমি নিয়ে আসছি, তুমি ততক্ষণে ত্রিপলটা খুলে রাখো। ঠিক আছে, সাবধানে যেও, অন্ধকারে হোঁচট খেও না। চিন্তা করো না দিদি, আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি একটু বিশ্রাম নাও। সাবধানে যেও মায়া, অন্ধকারে পিছলে পড়ো না যেন, আমি এখানেই আছি অপেক্ষায়। মায়া, ত্রিপলটা শক্ত করে ধরে রাখো, আমি দড়িটা বাঁধছি, একদম নড়বে না এখন। ধরে আছি দিদি, কিন্তু অবশ হয়ে যাচ্ছে এই ঠান্ডায়, কতক্ষণ লাগবে বাঁধতে? আর একটু সহ্য করো, প্রায় হয়ে এসেছে, এই কোণাটা বাঁধা হয়ে গেলেই কাজ শেষ হয়ে যাবে। দিদি, তুমি না থাকলে আমি একা এসব কখনো করতে পারতাম না, তুমি এত সাহস কোথা থেকে পাও বলো তো? একা কেন পারবে না, তুমিও তো এখন শিখে যাচ্ছ মায়া, দেখো কেমন করে ভালো করে ধরে রেখেছো ত্রিপলটা। তোমার কাছ থেকেই তো শেখা দিদি, আর একটু জোরে টানো, দড়িটা মনে হয় ঠিক জায়গায় বসছে না। এই তো এবার ঠিক হয়েছে, আর একটা গিঁট দিয়ে দিই, তাহলে আর খুলবে না কোনোদিন। দিদি, নিচে থেকে দেখলে এই চালটাকে তো ছোট মনে হয়, কিন্তু উপরে উঠে দেখি পুরোটাই যেন একটা যুদ্ধক্ষেত্র। ঠিক বলেছ মায়া, প্রতি বর্ষা এই যুদ্ধটা আমাকে একাই লড়তে হতো এতদিন, আজ প্রথম মনে হচ্ছে আমি একা নই। আর না দিদি, এখন থেকে এই যুদ্ধে আমরা দুজনে মিলেই লড়বো, আর একা লড়তে হবে না তোমার। এই কথাটা শুনতে চেয়েছিলাম মায়া, চলো এবার সাবধানে নিচে নামার পালা, কাজ তো শেষ। দিদি, মই বেয়ে নামাটা খুব কঠিন হবে, এই ভেজা অবস্থায় পড়ে যাওয়ার ভয় করছে একটু। একটু সাবধানে থাকলেই হবে, আমি আগে নামছি, তুমি আমার পেছনে ধীরে ধীরে এসো, তাড়াহুড়ো করো না। ঠিক আছে দিদি, তুমি আগে নামো, আমি পেছনেই আছি, একদম কাছাকাছি থাকবো। দিদি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি না থাকলে আজ আমি সত্যিই পড়ে যেতাম। কিচ্ছু হয়নি মায়া, আমি ধরে ফেলেছি, শান্ত হও, কোনো ভয় নেই।
দিদি, এতদিন তোমাকে বুঝতে পারিনি ঠিক মতো। ক্ষমা করো আমাকে, আমি অনেক ভুল বুঝেছিলাম তোমায়। ক্ষমা চাইতে হবে না, চলো এখন বাকি কাজটা সেরে নিচে নেমে যাই দুজনে। দিদি, আজকের পর থেকে আমি শুধু বড় যা নয়, তোমার বড় দিদির মতো দেখব, এই কথাটা মন থেকে বলছি। আর আমিও তোমায় ছোট বোনের মতোই আগলে রাখবো। দিদি, তুমি যদি আমাকে আজকে না ধরতে আমি সত্যিই পড়ে যেতাম। তোমার এই হাতটাই যেন আজ আমাকে বাঁচালো শেষ মুহূর্তে। এটাই তো পরিবারের মায়া, একজন পড়ে গেলে আরেকজন হাত বাড়িয়ে দেয়। চলো এখন নিচে গিয়ে একটু জিরিয়ে নেই দুজনে। যাক, শেষ পর্যন্ত কাজটা হলো। শরীরে আর একটু শক্তি নেই দিদি, নেতিয়ে পড়েছি। আজ খুব ভালো সাহায্য করেছো মায়া, আমি একা হলে হয়তো তো তাড়াতাড়ি পারতাম না কাজটা। দিদি, সত্যি বলতে আমি ভাবতাম তুমি শুধু কাজ করতেই ভালোবাসো, আমাকে পছন্দই করো না তেমন। কি যে বলো মায়া, তুমি তো আমার ছোট বোনের মতো, শুধু কাজের চাপে হয়তো ঠিকমতো কথা বলা হয়নি তোমার সঙ্গে, এই যা। আজকের পর থেকে আমিও তোমার সঙ্গে সব কাজে হাত লাগাবো দিদি, এই কথা দিলাম। আর তোমাকে আমি একা লড়তেই দেব না। এটাই তো আসল কথা মায়া, একসাথে থাকলে সব বোঝা হালকা হয়ে যায়, একা টানলেই কষ্টটা বেশি লাগে। দিদি, আমার মাকে ছোটবেলায় বলতে শুনতাম জায়ের সঙ্গে সম্পর্ক নাকি কঠিন হয়, কিন্তু আজ মনে হচ্ছে এটা একদম ভুল। সম্পর্ক কঠিন হয় না মায়া, আমরাই মাঝে মাঝে বুঝতে দেরি করি। আজকের এই রাতটা হয়তো আমাদের দুজনেরকে অনেক কিছু শিখিয়ে দিল নতুন করে। সত্যি দিদি, কাল থেকে আর কোনো আড়াল থাকবে না আমাদের মধ্যে, কথা দিলাম মন থেকে। আমিও কথা দিলাম মায়া, এখন থেকে এই সংসারটা আমরা দুজনে মিলেই সামলাবো একদম হাসি মুখে। যৌথ পরিবারের নোনার স্বাদটা বুঝলি তো এবার, এই স্বাদটাই আসল সংসার। বুঝলাম দিদি, এতদিন শুধু কষ্টটাই দেখেছি, আজ বুঝলাম এই কষ্টের মধ্যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে। এই বাড়ি, এই সংসার সবকিছুই তো আমাদের নিজের হাতে গড়া মায়া। একা টানলে ভারী লাগে, কিন্তু দুজনে মিলে টানলে এই বোঝাটাও হালকা হয়ে যায়। দিদি, কালকে সকালেই বলবো রণজিৎকে চাল মেরামতের জন্য তাড়াতাড়ি টাকা পাঠায়। এবার থেকে আমিও এই বাড়ির দায়িত্ব নেব সমান ভাগে। এই তো, এভাবেই তো একটা সংসার সত্যিকারের ঘর হয়ে ওঠে মায়া, নিজের হাতে গড়া বলেই তো এত মায়া লাগে। দিদি, একটা কথা বলবো? আজ রাতের আগে আমি এই বাড়িটাকে কখনো নিজের বাড়ি মনে করিনি, শুধু থাকার জায়গা মনে হতো আমার কাছে। আর আজ রাতের পর কেমন লাগছে বলো তো তোমার? আজ মনে হচ্ছে এই ভাঙাচোরা বাড়িটাই আমার আসল ঘর, কারণ এখানে তুমি আছো দিদি, তুমি তো এই বাড়িটাকে ঘর বানিয়েছো আমার জন্য। তুইও তো আজ থেকে আমার কাছে শুধু ছোট যা নয়, সত্যিকারের বোন হয়ে গেলি মায়া, এটা মাথায় রাখিস। পাগলি মেয়ে, চল এখন অনেক রাত হয়েছে, দুজনকেই তো ঘুমাতে হবে, কাল অনেক কাজ আছে। একটু পরে যাই দিদি, আজকের রাতটা এখানেই শেষ করতে ইচ্ছে করছে না, এই লণ্ঠনের আলোয় বসে থাকতে ভালো লাগছে। ঠিক আছে, আর একটু বসি তাহলে, এই বৃষ্টিটাও আজ যেন অন্যরকম লাগছে, তাই না মায়া? হ্যাঁ দিদি, আজকের এই বৃষ্টি আমাদের অনেক কিছু ধুয়ে দিয়ে গেল মনে হয়, সব পুরনো ভুল বোঝাবুঝি যেন ভেসে গেল। চলো কালকে থেকে নতুন করে সব শুরু করি মায়া, এই ঘর, এই সংসার সবকিছু এখন থেকে আমাদের দুজনের ভাগাভাগি করে চালাবো। ঠিক আছে দিদি, আজকের রাতটা আমাদের দুজনের জন্যই স্মরণীয় হয়ে রইল চিরকাল।